নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল বিকেল থেকে একটা খবর ভারতে ও বাংলাদেশে খুব ঘুরপাক খাচ্ছে। কোয়ার্টার মাস্টার জেনারেল ফয়জুর রহমান নাকি অ্যারেস্ট হয়েছেন। কালকে আমি যখন 5টার সময় যখন ভিডিওটা যখন এডিট করছি, আমার এই একটাই ক্যামেরা, একটাই আমার এই রেকর্ডিং কর্ড আর একটা স্ট্যান্ড, এ ব্যতীত আমার আর কিছু নেই। এই দিয়ে আমি যা কাজকর্ম করি। তো আমি তো এই টেলিফোনেই আমি সমস্ত এডিট ফেডিট করি। তো এডিট করার সময় যদি কেউ ফোন টোন করে, তাহলে পরে হয় কি, এডিটে ফোন ধরলে পরে এডিটটা নষ্ট হয়ে যায়, আমাকে আবার প্রথম থেকে করতে হবে। আমার এক বন্ধু বাংলাদেশ থেকে ফোন করলেন, তিনি আমার সঙ্গে রেগুলার যোগাযোগ করেন। ফোন করে আমার একবার কেটে দিলাম, আবার ফোন করলেন। ফোন করে বলে, গুরু কেটো না, বড় খবর হয়ে গেছে। মানে কি, ফয়জুর রহমান অ্যারেস্টেড, ফয়জুর অ্যারেস্টেড। পরে ফোন করো। তা আমি কেটে দিলাম। কেটে দিয়ে আমি এডিট করে 5:30 থেকে আমি এবার তাকে ফোন করলাম। এবার সে আমাকে কনফার্ম বললো, একেবারে 100% কনফার্ম এই খবর, ফয়জুর রহমান অ্যারেস্টেড। আমি আবার 3-4 জনকে আবার SMS পাঠালাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, তোমরা জানো কি? কেউ বললো হ্যাঁ জানি, কেউ বললো না গুজব। একজন তারপর লাস্টে আমাকে কনফার্ম করলেন যে গুজব। তারপরে তো আমি আমার অস্ট্রেলিয়াতে এক বন্ধুকে, তিনিও ইউটিউব করেন, তাকে আমি ফোন করলাম। তিনি সেনাবাহিনীর ভেতরের খবরটাও তিনি রাখেন। তিনি আমায় বললেন পুরোটাই গুজব, এরকম কিছু হয়নি। এখানেই তো থেমে রইল না। তারপরেতে রাত্রির অবধি নানান রকম SMS, ফোন, হোয়াটসঅ্যাপ, এই সারাদিন চললো। আজকে সকাল অবধি এই চলেছে। তা আমি তো বাংলাদেশের টেলিভিশন সব তো আমি তো ওয়াচ করি, একটু ফলো করি, কিন্তু টেলিভিশন মানে বাংলাদেশের মিডিয়ার উপরে খুব একটা ভরসা নেই। এই কারণে যে তাদেরকে তো মুখ বন্ধ করে রেখে দেওয়া হয়, সেলোটেপ মেরে দেওয়া হয়েছে। আমি মিডিয়ার দোষ কখন দিই না, মুখে সেলোটেপ মেরে রাখা হয়েছে। সরকারের বিরুদ্ধে যাবেই করে, কোতল করে দেবে। আমাদের এখানে বড় যে জেল টেল হবে, কি ফাইন হবে, কি আপনার লাইসেন্স ক্যান্সেল হবে, এই পর্যন্ত। এর বেশি তো কিছু হয় না। কিন্তু এখানে তো একেবারে হাত পায়ে শিরা কেটে একবার শেষ করে দেবে, জীবন শেষ। তা লাস্টে কি করি আমি আমাদের এজেন্সির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম যে এজেন্সির কাছে, ভারতীয় এজেন্সির কাছে কি খবর আছে। এখানে ফোন করি, ওখানে ফোন করি, সেখানে ফোন করি, কেউ ফোন ধরে, কেউ ধরে না। এই করতে করতে একজনকে ধরা গেল। তিনি বড় দরের লোক, তাকে ধরা গেল। তিনি আমায় বললেন যে এরাম আমার কানেও এসছে, কিন্তু আমি ব্যাপারটা নিয়ে অতটা গুরুত্ব দিইনি, কারণ আমার নিজের দেশের এত কাজ আছে। আমি তো আর বাংলাদেশের খবরে, তার মায়ানমার ডেস্ক, তার বাংলাদেশ নয়, বাংলাদেশ দেশের ডেস্কে তিনি কাজ করেন না, তিনি মায়ানমার ডেস্কে কাজ করেন। মানে মায়ানমারের খবরাখবর তার কাছে থাকে। তাই আমি বললাম, দাদা কেউ তো আমার ফোন ধরছে না, আপনি যদি আমার একটু কনফার্ম করে দেন, একটু অন্য ডেস্কে গিয়ে, বাংলাদেশ ডেস্কে গিয়ে, যে এই খবরটা কতদূর সত্যি কতদূর মিথ্যে, অথবা আমি যাকে ফোন করছি এই নাম, তাকে একটু বলুন আমাকে একটু ফোন করতে, কারণ তিনি হয়তো কাজে ব্যস্ত। তা বললো, উনি ফোন করে আবার ঘুরে এসে আবার 5 মিনিট বাদে আমার ফোন করে বললেন, আমি ওকে বলেছি, ও বলেছে চা খেতে যখন নিচে নামবে ক্যান্টিনে, তখন ও তোমায় ফোন করবে আধা ঘন্টা বাদে। সেই আধা ঘন্টা বাদটা হয়ে গেল 4 ঘন্টা। একটু আগে আমায় একজন ফোন করেছিলেন, বাবুদা বলে। তিনি আমায় ফোন করে বললেন যে কি দাদা, কিছু খবর টবর দিন তো, আজ কি খবর টবর আছে। দাদা আমার কাছে কোনো খবর নেই,
আমি এরকম একটা খবরের পেছনে দৌড়ে বেড়াচ্ছি যে বাংলাদেশে চলছেটা কি, অরিজিনাল সিচুয়েশনটা কি, তা আমি এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। মনে হচ্ছে আজকে আমাকে বাঙ্ক দিতে হবে, মানে আজকে ভিডিও আমি করতে পারবো না, কারণ আমার কাছে সত্যি অর্থে কোনো খবর ছিল না। তারপরে এই ঠিক 10 মিনিট আগে আমি এখন ভিডিও করছি, আপনার এখন 3:30 বাজে। 10 মিনিট আগে পর্যন্ত আমি জানতাম না যে আমি ক্যামেরা খাটিয়ে বসবো। এই 10 মিনিট আগে আমি একটা খবর পেলাম, হ্যাঁ, একটা বাংলাদেশ ঢাকা এবং সাভার দুটো জায়গা, দুটো ক্যান্টনমেন্টে একটা গন্ডগোল কাল রাত থেকে চলছে। এবং বাংলাদেশে যা আমি খবর পেলাম, আর্মির মধ্যে 3টে ভাগ আছে। একটা হচ্ছে ওয়াকারুজ্জামানের সঙ্গে আছে, একটা হচ্ছে জামাতি আছে, আর একটা ভাগ আছে যারা হচ্ছে দেশের পক্ষে, মানে তাদের স্বার্থটা হচ্ছে দেশের পক্ষে আমরা থাকবো, দেশে যাতে ভালো হয় তার জন্য আমরা কাজ করব। আমরা না জামাতে না আওয়ামী লীগের পক্ষে, আমরা বাংলাদেশ সেনা। এখন ভেতরে ভেতরে যখন এই সমস্ত কর্মকাণ্ড চলছে, এই আমাদের এজেন্সি অনুযায়ী আপনাদের যা বলছি, তখন ওয়াকারুজ্জামান রাত্রিবেলা 12:30টার সময় একটা মিটিং করেন সবাইকে নিয়ে। সেখানে ফয়জুর রহমানও পর্যন্ত ছিলেন, কোয়ার্টার মাস্টার জেনারেল ফয়জুর রহমানও ছিলেন। সেখানে তিনি পুরো ভেঙে বলেন ওয়াকারুজ্জামান পরিস্থিতি, যে বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে যে সমস্ত খবরাখবর বাইরে যাচ্ছে, যে সমস্ত গুজব রটছে, তাতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে সুনামটা আছে সেই সুনামটা কিন্তু নষ্ট হচ্ছে। এই সুনামটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের কিন্তু দেশের স্বার্থে দেশের পাশে দাঁড়াতে হবে। যারা দেশের স্বার্থের বিরুদ্ধে যাবে, বিরুদ্ধাচরণ করবে, আমাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই মিটিংটি করার আগে ওয়াকারুজ্জামান করেছিলেন কি, তার নিজের যারা রয়েছে, সতীর্থ রয়েছে, তার সপক্ষের লোক এবং যারা নিরপেক্ষ সেনাবাহিনীর লোক আছে, তাদের মানে উঁচু পদে যারা রয়েছে তাদেরকে ডেকেছিলেন। তাদেরকে ডেকে তাদেরকে নিজের দলে নিয়ে নেন, যে আমরা এখন বাংলাদেশের স্বার্থে কাজ করব। আমরা কোনো দলের হয়ে কাজ করব না, কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করব না, আমরা দেশের সেনাবাহিনী, দেশের স্বার্থে কাজ করব। তাতে কিন্তু তারা দুটো দল এক হয়ে যান, ফলে ওয়াকারুজ্জামানের দলটা হয়ে যায় ভারী, ফয়জুর রহমানের দলটা হয়ে যায় হালকা। তারপর ফয়জুর রহমানকে বলা হয়েছে, নাকি বলা হয়েছে, এটা কিন্তু আমাদের এজেন্সিও কনফার্ম নয়, নাকি এরকম বলা হয়েছে যে আপনি যদি এরপরে যদি আপনি কোনো রকম কুয়ের ব্যাপার করেন, মানে প্রচেষ্টা করেন, তাহলে পরে আপনাকে গৃহবন্দী করা হবে, তারপরে যা যা করা সেগুলো করা হবে। এইটা নাকি তাকে বলা হয়েছে। এবং তার অধীনস্থ যারা আছে তাদেরকে বলা হয়েছে, তোমাদেরকে এখানেই অ্যারেস্ট করা হবে, এখানে অ্যারেস্ট করে এখানেই রেখে দেওয়া হবে। এই সমস্ত কাজকর্ম কালকে রাত্রিবেলা প্রায় 1:30টা অবধি হয়েছে। তারপর থেকে সেনাবাহিনীর ঝামেলা আপাতত মিটেছে, কিন্তু ভেতরে ভেতরে এখনো চূড়ান্ত তৎপরতা চলছে। কখন কি হয়, কে আপার হ্যান্ড নেয়, কে মানে ক্ষমতা দখল করবে, এটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আপাতত যা মনে হচ্ছে তাতে ওয়াকারুজ্জামান পুরো তার বাহিনীকে কন্ট্রোল করে ফেলেছেন। কন্ট্রোল করে তিনি তাদেরকে রাজি করিয়েছেন যে দেশের স্বার্থে তারা ওয়াকারুজ্জামানের পাশেই থাকবেন। এখন এই যে এখনো কিছুক্ষণ আগে পর্যন্ত যে খবরাখবর আমি পেলাম, তখনও কিন্তু মানে সাভার, রংপুর, চিটাগাঁও, ঢাকা এই সমস্ত ক্যান্টনমেন্টে কিন্তু একটা চাঞ্চল্য এবং একটা অস্থিরতা রয়েছে। এই অস্থিরতা মিটবে কবে বা তার
অস্থিরতার মানে কারণটা কি? অস্থিরতার পর যখন সুস্থিরতা আসবে তখন তারা ওয়াকারুজ্জামানের পাশে থাকবেন নাকি থাকবেন না? কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে কুয়ের তো অভাব হয়নি। কু এর আগে প্রচুর 5-7 বার কু হয়ে গেছে, আর যত কু হয়েছে সব কিন্তু ঢাকা থেকে হয়েছে। সেই ঢাকাকে কিন্তু এবং সাভারকে কিন্তু ওয়াকারুজ্জামান কন্ট্রোল করে নিয়েছেন। কিছুটা রয়ে গেছে চট্টগ্রাম এবং রংপুর, তার সেখানে কিছু গন্ডগোল এখনো হচ্ছে, চাঞ্চল্য তার এখনো রয়েছে। সেখানে কি হবে না হবে এখন বোঝা যাচ্ছে না। তাহলে পরিস্থিতি তাহলে এখন এইটাই যে ওয়াকারুজ্জামান পরিস্থিতি কন্ট্রোল করে নিয়েছেন, তার বিরুদ্ধে একটা চক্রান্ত হয়েছিল, পরিস্থিতি কন্ট্রোল করেছেন। ফয়জুর রহমান এখনো পর্যন্ত তিনি বাইরেই আছেন এবং তিনি রীতিমতো অফিস করছেন। তাকে একটা কশন দেওয়া হয়েছে যে তুমি যদি এই জিনিস করতে যাও, কু করতে যাও, তাহলে তার পরিণতি কিন্তু খারাপ হবে। এবং সেখানে ওয়াকারুজ্জামানের পাশে তার পাশে দাঁড়ানোর মতো সেনানায়ক বাকি যারা আছে অধীনস্থ তারা সবাই সেখানে ছিলেন। ফলে আপাতত ফয়জুর রহমান কোয়ার্টার মাস্টার জেনারেল, তিনি নামে বোধহয় আমার একটু গন্ডগোল হতে পারে, মাফ করে দেবেন, কারণ আমাদের দেশের সৈন্যবাহিনী তো নয়, আমার অত নামটা মনে থাকে না। তো যাই হোক, তো তিনি আপাতত কন্ট্রোলে আছেন, কিন্তু কতক্ষণ কন্ট্রোলে থাকবেন সেটা বলা যায় না। যখন তখন যা কিছু হতে পারে, সেটা সেনাবাহিনীর অভ্যন্তরে কি হচ্ছে না হচ্ছে এখন বাইরে তো কেউ প্রকাশ করবে না। যখন বাইরে প্রকাশ হবে তখন হয়তো অনেক ঘটনা বেরিয়ে যাবে, মানে ঘটনা প্রবাহ অনেক এগিয়ে যাবে, তখন হয়তো আমরা জানতে পারবো। আপাতত আমাদের এজেন্সি মারফত যা জানা গেছে তাই আমি আপনাদের বলে দিলাম। এই হচ্ছে বর্তমান অবস্থা, এর বেশি আমার কাছে আর কোনো খবর নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।